সো হোয়াট ওয়াজ পাকিস্তানস পয়েন্ট, ওয়াই দিস ইজ অ্যাট্যাক? 2019 সালে আপনারা জানেন পহেলগাঁও অ্যাটাক হয়েছিল, তারপরে এতদিন পরে আবার এটা কেন? তার কারণ আপনারা যদি লক্ষ্য করেন যে পাক সেনা, যেটা আমার মনে হয় যে সেটা শুধু একটা সেনাবাহিনী নয়, সেটা একটা এন্টারপ্রাইজ, একটা কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি বলা যেতে পারে, এবং তাদের যে বিজনেস মডেলটা, তাদের যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে এন্টায়ার নেশন অফ দ্য পাকিস্তান। পাক সেনা খুব ভালো করে লক্ষ্য করেছে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হচ্ছে দিন দিন, এবং সবথেকে বড় কথা, জনগণের সঙ্গে পাকিস্তান সেনার একটা দূরত্ব তৈরি হচ্ছে। মাঝখানে পাকিস্তানের বিভিন্ন জায়গাতে টেরর অ্যাটাক হয়েছে, অনেক মানুষ মারা গেছে, আপনারা জানেন বালুচিস্তানে অ্যাটাক হয়েছে জাফর এক্সপ্রেসে। এরকম একটা সময়ে জেনারেল আসিম মুনিরের দরকার ছিল এমন কিছু একটা বলা, যাতে এই পাকিস্তানের যে উগ্র একটা জাতীয়তাবাদ আছে, হিন্দু বিরোধী, ভারত বিরোধী একটা জাতীয়তাবাদ, যেটা উস্কে ওঠে। তাই জন্য এরকম হয়তো উনি মন্তব্য করেছিলেন যে আমরা হিন্দুদের থেকে আলাদা, দ্বিজাতি তত্ত্ব এনেছিলেন। তার কিছুদিন পরে এই ধরনের একটা আক্রমণ, সন্ত্রাসবাদী জঙ্গি আক্রমণ কাশ্মীরের বুকে। অন্যতম একটা কারণ, এর ফলে ভারত রিট্যালিয়েট করবে, কিছু করার চেষ্টা করবে, যতটাই করবে ততটাই পাকিস্তানের এই যে জাতীয়তাবোধটা, সেটাকে উস্কে দিতে সাহায্য করবে। সেনাবাহিনীর সঙ্গে আম জনতার যে সম্পর্কর অবনতি ঘটেছিল, সেটা উন্নতির পথে যাবে, দূরত্ব কমবে। ঠিক দেখবেন এরকমই কিছু হচ্ছে। ভারতের এখনও পর্যন্ত যেটা অবস্থান আপনারা লক্ষ্য করেছি, যে সিন্ধু জলচুক্তিকে বাতিল করে দেওয়া, বা ইন অ্যাবায়েন্স যদি আপনারা বলেন ডিপ্লোম্যাটিক শব্দ, যে আপাতত এটার কোনো ফাংশন নেই। এর ফলে একটা জাতীয়তাবোধ তৈরি করার প্রচেষ্টা কিন্তু পাকিস্তানে শুরু হয়ে গেছে। পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন রকমের কথা বলছেন। আপনারা জানেন বুলাওয়েল ভুট্টো বলেছেন রক্তগঙ্গা বুঝিয়ে দেওয়া হবে, প্রধানমন্ত্রী বলেছেন ইটস অ্যাক্ট অফ ওয়ার। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলছেন। রিসেন্টলি আমি দেখলাম একটা মন্ত্রী বলেছে 132টা নিউক ওপেন, মানে পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা হয়েছে, যখন খুশি তখন ছুটে যেতে পারে। তো এই ধরনের কথাবার্তা যার সত্যি কোনো মানে হয় না। পাকিস্তানি পাঞ্জাবি যারা আছে তারা এই ধরনের উইট নিয়ে চলে। আমার মনে হয় যে এদের একটু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে। তো এই ধরনের কথাবার্তা বলে পাকিস্তানের জনতাকে একটু চাগিয়ে তোলা ভারতের বিরুদ্ধে, একটু জাতীয়তাবোধ উগড়ে দেওয়া। কারণ কি, যে দেশটা সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এতটাই বেশি যে হাত দেওয়া যায় না, আটার দাম প্রচুর, নুনের দাম প্রচুর, শাকসবজির দাম প্রচুর, পেঁয়াজের দাম প্রচুর, এই ধরনের একটি দেশে যেখানে জনতা আস্তে 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 সরকারের থেকে এবং সেনাবাহিনীর থেকে বিচ্ছিন্ন হচ্ছে, হতাশার পথে যাচ্ছে, সেইখানে এই ধরনের একটা ঘটনা কিন্তু জনতাকে আবার সেনাবাহিনী মুখী করে দিতে পারে। আমি রিসেন্টলি পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলসগুলোকে দেখছিলাম, অবভিয়াসলি ইউটিউবে দেখছিলাম। তো সেখানে আমি বেশ কিছু আলোচনা শুনেছি, খুব মন দিয়ে শুনেছি। পাক নাগরিকরা কি বলছে, সেখানকার যে সমাজ রয়েছে তাদের কি বক্তব্য, সেখানে বুদ্ধিজীবীরা কি বলছে, সেখানে রাজনৈতিক নেতারা কি বলছে, এবং সর্বোপরি সাংবাদিকরা কি বলছে, এবং কী ধরনের খবরগুলো এখানে প্রকাশিত হচ্ছে। আমি এই বিষয়টা আসবো, আমাদের ভারতের নিউজ চ্যানেলগুলোতে কী ধরনের খবর প্রকাশিত হচ্ছে আপনারা তো দিন দুপুরে দেখছেন, সেই বিষয়েও কথা বলবো। কিন্তু পাকিস্তানের নিউজ চ্যানেলে আমি ভেবেছিলাম কিছু অন্যরকম কিছু হবে, মানে এই যে সোকল্ড একটা জিঙ্গোইজম, এটার বাইরে কিছু একটা হবে, কিছু লজিক্যাল চিন্তাভাবনা হবে আশা করেছিলাম আমি। কিন্তু অত্যন্ত হতাশ লাগছে আমার যে সেখানেও কিন্তু দেখলাম ভারতের নিউজ চ্যানেলগুলোর মতো মানে অত্যন্ত ইলজিক্যাল আলোচনা খুব বেশি হয়। আমি সব নিউজ চ্যানেলকে দোষারোপ করবো না, ভারতে অনেক ভালো নিউজ চ্যানেলও আছে, পাকিস্তানেও নিশ্চয়ই রয়েছে, কিন্তু ওভারঅল আমি বলতে চাইছি একটা, প্রথম কথা তো একটা যুদ্ধ জিগির চলছে যে ইন্ডিয়াকে উড়িয়ে দেবো, বোম দিয়ে উড়িয়ে দেবো, আমাদের সেনাবাহিনী ঢুকে যাবে, দিল্লি দখল করে নেবে, সব হিন্দুদের মেরে ফেলা হবে, ইন্ডিয়ার যারা মুসলিম আছে তারা পাকিস্তান চায়, এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা এগুলো হচ্ছে। তো এগুলো যখন ন্যাশনাল চ্যানেলে হয় তো সেটা অস্বস্তিকর। আপনি খেয়াল করে দেখবেন, আমি এটাও বলবো যে আমাদের দেশে এই ধরনের কিছু নিউজ চ্যানেল আছে যেখানে কিছু ইলজিক্যাল কথাবার্তা হয়। আমি দেখলাম আমাদের দেশে যদি এই সংখ্যাটা 50-50 হয়, পাকিস্তানে দেখলাম সেটা প্রায় 100%। আমি মেন চ্যানেলসগুলোকে দেখলাম, দু একটি হয়তো ব্যতিক্রম, বাদ বাকি সবই একই ধরনের অনুষ্ঠান করছে। হতাশ হলাম কোনো জায়গাতে 1993 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জের সেই যে ঘটনা, স্টক এক্সচেঞ্জ উড়িয়ে দেওয়ার ঘটনা, তার কোনো আলোচনা নেই। তার পিছনে কে ছিল, হু ওয়াজ দ্য পারপিট্রেটর অফ দ্য ক্রাইম, দাউদ ইব্রাহিম, সে এখন কোথায় আছে? পাকিস্তানে সে এখন রয়েছে। তার কি রোল ছিল? কোনো সাংবাদিক বা পাকিস্তানি সাংবাদিক কি এর ওপরে কোনো তথ্যচিত্র তৈরি করেছেন? এই আর্গুমেন্টটা কি কখনো সামনে এনেছেন?
আমি আগেও পাইনি, খুব বেশি পাইনি, একদম পাইনি বলবো না, কিন্তু এই মুহূর্তে তো একদমই পাচ্ছি না। 2016 সালে পাঠানকোট বা তারপরে উড়ি রয়েছে, বা 2019 সালে পুলওয়ামা, এইসব ঘটনা কারা ঘটিয়েছিল সেরকম কোনো আলোচনা কিন্তু আমি দেখতে পেলাম না, একেবারেই আমি দেখতে পেলাম না। 26/11 আলোচনা হওয়া উচিত ছিল, আজমল কাসাবের বিষয়ে আলোচনা হওয়া উচিত ছিল, সেসব কিন্তু আমি দেখতে পেলাম না। হ্যাঁ, এটা আশা করেছিলাম যে বেশিরভাগ চ্যানেলে হয়তো এটা দেখা যাবে না, কিছু চ্যানেলে হয়তো এই আলোচনাগুলো উঠে আসবে। এই যে ক্রস বর্ডার টেরোরিজমের যে অ্যালিগেশন দীর্ঘদিন ধরে পাকিস্তান পেয়ে আসছে ভারতের থেকে, এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা আশা করেছিলাম, কিন্তু সেরকম কিছু দেখিনি। কিন্তু একটা কথা বলতে হচ্ছে, যেটা আমি দেখলাম একটা টার্ম যেটা অনেক বেশি আলোচনা হচ্ছে পাকিস্তানের চ্যানেলগুলোতে এবং তাদের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার সামাজিক যারা সেলিব্রিটি ফেসেস আছে তাদের মধ্যে, সেটা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপ বা ফলস ফ্ল্যাগ অপারেশন, মানে যেটাকে আপনারা বলতে পারেন যে একটা ঝুটা, একটা মিথ্যা ঘটনাকে তৈরি করা। ঠিক আছে, এইটাকে কেন বলা হচ্ছে? বলা হচ্ছে যে পহেলগাঁওয়ে 26 জন যে সিভিলিয়ান মারা গিয়েছেন তারা কেউই মিলিটারি ব্যক্তিত্ব নয়, 25 জন ভারতীয়, একজন নেপালি। এরা যে মারা গিয়েছে, এদের যে ধর্ম জিজ্ঞাসা করে করে এদেরকে গুলি করা হয়েছে, এই পুরো ব্যাপারটা মেকি বানানো, মানে মানুষগুলো যে মারা গিয়েছে সেটা মেকি নয়, অবশ্যই সেটা মেকি নয়, কিন্তু এইটা পুরো মোদি সরকারের সাজানো ঘটনা। মানে যারা মেরেছে তারা আদতে পাকিস্তান থেকে আসেনি, তারা ভারতেরই ইন্টারনালি লোকজন, তারা কাজ করেছে ভারতের হয়ে। এই রকম অদ্ভুত চিন্তাভাবনা, এইরকম অদ্ভুত কথাবার্তা বা এইরকম চিন্তাভাবনা কী স্তর থেকে আসতে পারে আমার জানা নেই, এক অদ্ভুত উন্নাসিকতা বলে আমার মনে হয়। কিন্তু কেন মনে হবে যে এই পুরো ব্যাপারটা ফ্ল্যাগ অপারেশন? কেন? তার কারণ কি, এটা তো অস্বীকার করা যায় না যে ভারতের ইন্টেলিজেন্স ফেলিয়ার চরম পর্যায়ে পৌঁছেছে। একটি জায়গায় 2000-এর বেশি ট্যুরিস্ট রয়েছে, সেই জায়গাটাতে গাড়ি করে যাওয়া যায় না, পায়ে হেঁটে যেতে যাওয়া খুবই দুষ্কর, কাদামাটির রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, সেখানে ঘোড়ায় চড়ে মানুষ যায়, সেখান থেকে একবার গেলে ফিরে আসাটা অতটা সহজ নয়, অনেক সময় লাগে ফিরে আসতে। এই রকম জায়গাতে 2000-এর বেশি ট্যুরিস্ট ঘোরাফেরা করছে, সেখানে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নেই। গোয়েন্দারা প্রেডিক্ট করতে পারলো না, অনুমান করতে পারলো না যে এখানে এই ধরনের নাশকতার কর্মসূচি গ্রহণ করতে পারে পাক ব্যাকড টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো। এটাকে আপনি ব্যর্থতা বলবেন না, কী বলবেন? কিছুদিন না, কয়েক মাস আগে, এই গত বছরেই আমরা দেখেছিলাম যে শেষ আগস্ট মাসে ঢাকা থেকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, সে ভারতে এসে এখন আশ্রয় নিয়ে আছে। শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন, তার সরকার ভারত বন্ধু সরকার ছিল, এতে ভারতেরও উপকার হতো, শেখ হাসিনারও দেশ চালাতে উপকার হতো। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র এবং এটা এত বড় একটা জায়গা নেবে, এটা কি ভারতীয় গোয়েন্দাদের কোনো রকমের কোনো অনুমান ছিল? যদি অনুমান থাকতো তাহলে তারা শেখ হাসিনাকে কীভাবে রক্ষা করতে পারতেন? এই প্রশ্নটা আমি আমাদের ভারতীয় চ্যানেলে দেখি না, এবং আমাদের ভারতীয় চ্যানেলে, আমি এবার আসছি আমাদের চ্যানেলগুলোর কথা, আমি এটা দেখলাম না যে কোনো চ্যানেল প্রশ্ন তুলছে মোদি সরকারের বিরুদ্ধে যে এত বড় ঘটনা, এই যে ইন্টেলিজেন্স ফেলিয়ার, এর দায় কি মোদি সরকার নেবে? কেন নেবে না? এখানে একটা জিনিস মানে বলা হচ্ছে যে এই সময় সারা ভারতকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেখুন, ঐক্যবদ্ধ থাকা এটা এক জায়গায়, আর গাফিলতির প্রশ্ন তোলা এটা আরেক জায়গায়। ঐক্যবদ্ধ অবশ্যই আছে সারা দেশ, রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন ঐক্যবদ্ধ আছে, যখন রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী দেয়ার ইন সেম পেজ, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না, অন্যান্য নেতারা কিছু বলছেন না, কেজরিওয়াল বা অন্যান্য, সেক্ষেত্রে ঐক্যবদ্ধ তো আছে দেশ। সবথেকে বেশি রাজনৈতিক নেতারাই তো জনমানুষে বিভেদ তৈরি করে, কিন্তু তা সত্ত্বেও কি এই যে চরম গোয়েন্দা ব্যর্থতা, এইটার দিকে কেউই কোনো প্রশ্ন করবে না? ভারতীয় নিউজ চ্যানেলগুলো তো করছে না, খবরের কাগজে বেশ কিছু আর্টিকেল বেরিয়েছে ঠিকই, কিন্তু তাও সেরকমভাবে বেরোচ্ছে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে যদি শত্রু দেশের মনে হয় যে ইটস এ ফলস ফ্ল্যাগ অপারেশন, তাদের ধারণাটা হয়তো এই জায়গা থেকে আসছে।
যে ভারতীয় গোয়েন্দারা তো কম্পিটেন্ট এনাফ, তারা তো এটা ধরে নিতে পারতেন, কিন্তু তারা যখন তারা ধরতে পারলেন না, তার মানে এর মধ্যে কিছু গণ্ডগোল আছে, ডাল মে কুছ কালা হয়, মেবি হয়তো সেই কারণে আসতে পারে। কিন্তু এটা একেবারেই বোকামো, এই ধরনের চিন্তাভাবনাটা একেবারেই বোকামো। যাই হোক, আরও অনেক কিছু হচ্ছে। প্রথম কথা আমার মনে হয়েছে একটি বিষয়, এটাও আমার বেশ গোলমেলে লেগেছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে ছিলেন, সেখান থেকে উনি তড়িঘড়ি ভারতে ফেরেন এই পহেলগামের ঘটনার পর। তারপর উনি কী করলেন? যারা ভিকটিম তাদের ফ্যামিলির সঙ্গে কি দেখা করলেন? দু একটি ইম্পর্টেন্ট মিটিং করে উনি নির্বাচনের প্রচার করতে চলে গেলেন। এটা আমার একটু অবাক লেগেছে। আমি কখনোই আশা করিনি উনি কাশ্মীরে গিয়ে উনি ভিজিট করবেন, সেটা আমার মনে হয় একটু বেশি হতো ব্যাপারটা। তার কারণ হচ্ছে, হ্যাঁ, সেনাপ্রধান ভিজিট করতে পারেন, বিরোধী দলনেতা ভিজিট করতে পারেন, পিএম ভিজিট হয়তো করলেন না, কিন্তু দু একটি বিশেষ মিটিং ছাড়া, গুরুত্বপূর্ণ মিটিং ছাড়া উনি কিন্তু ভোটের প্রচারই করেছেন। তো এই সব মিলিয়ে ইটস এ মিক্সড ফিলিং, ইটস রিয়েলি। দেখুন, পাকিস্তানকে বুঝতে হবে দে আর কম্পিটিং উইথ $4 ট্রিলিয়ন ইকোনমি। ঠিক আছে, পাকিস্তান ইজ merely $350 ইকোনমি। ঠিক আছে, ইটস নো ম্যাচ। যদি এক্সটার্নাল হেল্প পাকিস্তান না পায়, তাহলে 3-3.5 দিনের বেশি একটা যুদ্ধ যদি ফুল স্কেল ওয়ার হয়, টেনে নেওয়া পাকিস্তানের পক্ষে সম্ভব না, লজিক্যালি সম্ভব নয়। হ্যাঁ, যদি চীনের হাত থাকে, যদি টার্কির হাত থাকে, বা অন্য কোনো আরব কান্ট্রিজ যদি তাদের ফাইন্যান্সিয়ালি হেল্প না করে, তো ইটস এ ডিফিকাল্ট ফর পাকিস্তান, রিয়েলি ডিফিকাল্ট। এবং এটাই হয় জেনারেলি, জানেন তো। ইউক্রেন কি রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে পারতো? এতদিনও টিকে থাকতে পারতো? আপনি বলতে পারেন তো ইউক্রেনে রাশিয়া তো যা করার করেই নিয়েছে, কিন্তু ইউক্রেন তো স্টিল ইন দ্য ওয়ার উইথ রাশিয়া, উইথ দ্য মাইটি রাশিয়া। যেহেতু ইউক্রেনের পিছনে ইউরোপ দাঁড়িয়েছে, ন্যাটো দাঁড়িয়েছে, আমেরিকা দাঁড়িয়েছে, তাই ইউক্রেন যুদ্ধটাকে টেনে নিয়ে যেতে পারছে। এবং সবথেকে বড় কথা যে সেই ডোনাল্ড ট্রাম্প আর জেলেনস্কির সেই সাক্ষাৎটা মনে আছে তো? সেখানে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে কত কথা শুনিয়েছিলেন। সেখানে ট্রাম্প একটা কথা মাঝে বলেও ছিলেন যে আমেরিকা না থাকলে আপনি কতদিন সাস্টেন করতেন, 1 দিন 2 দিন বা তারও অত কম। তো ব্যাপারটা সেরকমই। আমার মনে হয় যে শুধুমাত্র পাকিস্তান নিজের দমে 3 দিনের বেশি যুদ্ধ করতে পারবে না। এই যে পাকিস্তানের ভেতরটা জিঙ্গোইজম হয়েছে, এটা কারণ আছে। কারণ কি, একটা ট্যাসিট সাপোর্ট চায়নার থেকে রয়েছে। চায়নার পিছনে একটা শ্যাডো ওয়ার খেলার চেষ্টা করছে, এবং টার্কি যেখানে উগ্র মৌলবাদীরা রয়েছে, তারাও পাকিস্তানকে উত্তেজিত করার চেষ্টা করছে। কিন্তু এরপরেও এটা অস্বীকার করা যায় না, এবং এটা সত্যিই মনে হচ্ছে যে এই যে যখন জলচুক্তি স্থগিত রাখার একটা সিদ্ধান্ত ভারত নিয়েছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের যে একটা পাওয়ার স্ট্রাকচার আছে, সেটা কিন্তু নড়ে গিয়েছে। পাকিস্তানি সেনা এবং তাদের যে এস্টাবলিশমেন্ট, তারা কিন্তু বুঝে গিয়েছে যে কিছু না কিছু একটা ভারত করবে, এবং সেটা কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের মতো হবে না, তার থেকে অনেক বড় কিছু হবে। মিলিটারি অ্যাকশন যে হবে তার কোনো মানে নেই, অন্য কিছুও হতে পারে, অন্য রকমভাবে হতে পারে। দেখুন, অনেকে আমাকে মাঝে প্রশ্ন করেছিলেন যে এই যে জলচুক্তি বাতিল, এটা কি পাকিস্তান শুকিয়ে যাবে? এই মুহূর্তে তো এরকম কিছু হবে না। তার কারণ কি, জলচুক্তি বাতিল করা হয়েছে, ভারত যেহেতু আপার রিপেরিয়ানে আছে, তো এই জলটা ভারত আটকে দিতে পারে, কিন্তু আটকানো তো সহজ নয়। সেখানে যদি রিজার্ভার তৈরি করে জলটাকে ভারত কয়েদ করতে চায়, অন্তত তেহরি ড্যামের মতো 30টা ড্যাম দরকার, এবং এই ইঞ্জিনিয়ারিংটা সম্পূর্ণ করতে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে। এক্ষুনি পাকিস্তানের জল আটকানোর কোনো অপশান ভারতের নেই। আর যদি বলেন যে ড্যাম তৈরি করতে হবে, আমি ওটাই বললাম যে তাতে এই যে নকশা, এই যে তার ফান্ডিং, এটা একটা বিশাল ব্যাপার, এটা কত সহজে অত তাড়াতাড়ি হওয়া সম্ভব না, অ্যাটলিস্ট 10টা বছর তো লেগেই যাবে। আর নদীপথের গতিমুখ পরিবর্তন করাটাও কিন্তু একটা মানে প্রায় অবাস্তব কল্পনা বলতে পারেন, অতটা আমি বলবো না। এটা ম্যানমেড রিভার তৈরি করা যেতে পারে, কিন্তু তাতে একটা ভয় থাকে সবসময়। প্রকৃতির ওপর খোদ্দারি করলে না, প্রকৃতি কিন্তু অনেক সময় প্রতিশোধ নিয়ে নেয়। তো আমার মনে হয় ভারত এভাবে কিছু করতে যাবে। ভারত ওখানে জলবিদ্যুৎ প্রকল্প আরও হয়তো বাড়াবে, তারপর আস্তে আস্তে ড্যাম তৈরি করবে। যে জিনিসটা ভারতের লাভ, সেটা
অনেক দিন ধরেই ভারত চাইছিল না যে এই জলচুক্তিটার মাধ্যমে যেটা সেই নেহরুর আমলে হয়েছিল, এটা ফিল্ড মার্শাল আইয়ুব খানের সঙ্গে 60-এর দশকে হয়েছিল, যে পাকিস্তান বিন্দুমাত্র লাভ পাক। কারণ যে নদীগুলো সেগুলো পাকিস্তানের ভেতরে নয়, সেই নদীগুলো কিছুটা তো তিবেত থেকে আসছে, কিছুটা ভারতের ভেতর থেকে আসছে। পাকিস্তান সে কিন্তু ভারতের থেকে বেশি জল পায়। পশ্চিম দিকের নদীগুলোতে যে জলটা পাকিস্তানে যায় সেটা হিসেব অনুযায়ী ভারতের থেকে বেশি। ভারতের পূর্ব দিকে 3টা নদীতে জল আসে। এটা কখনোই ভারত চায়নি, কিন্তু না চাইলেই তো এটা বন্ধ করে দেওয়া যায় না, এটা আন্তর্জাতিক নিয়ম আছে। একটা বাহানা দরকার, এই বাহানাটাই কিন্তু ভারত খুঁজছিল, এবং এটা সব থেকে ভালো পরিস্থিতি তৈরি করলো পাকিস্তানের এই বোকাম উগ্রপন্থী ঢুকিয়ে ভারতের সাধারণ নাগরিককে খুন করো। এতে পাকিস্তান নিজের পায়ে নিজে কোড়ল মারল। মোদী সরকারের সুবিধা হলো এই সিদ্ধান্তটা খুব সহজে নিতে, এবং এই সিদ্ধান্তটাকে সামনে রেখে ভারত কিন্তু এগিয়ে চলতে পারবে। এবং যেহেতু এখন কোনো কমিটমেন্ট রইল না এই চুক্তির আওতায়, তখন ভারত অনেক কিছু করতে পারে। ঠিক রিসেন্টলি কী হয়েছে, ঝিলাম নদীর অতিরিক্ত জল এসছে, সেই জলের খবরটা কিন্তু ভারত পাকিস্তানকে দেয়নি। চুক্তির আওতায় ভারত পাকিস্তানকে জলের খবর দিতে বাধ্য। জলের খবর দিতে হবে, তারপর জল ছাড়তে হবে। যেহেতু এখন চুক্তি স্থগিত রয়েছে, কোনো পক্ষেরই কোনো বাধ্যবাধকতা নেই, সুতরাং ভারত জল ছেড়ে দিয়েছে, এবং সেখানে মুজাফফরাবাদের একটা অংশ প্লাবিত হওয়ার মুখে বিশাল বড় অ্যালার্ট জারি করা হয়েছে। এই ধরনের সমস্যার মুখোমুখি কিন্তু শাহবাজ শরীফের সরকার হবে, এর থেকে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হবে। মিলিটারি অ্যাকশন কিন্তু না করা যায় না, মিলিটারি অ্যাকশন অবশ্যই না করা যায় না। যে কোনো মুহূর্তে অনেক কিছু হতে পারে, বা এই মুহূর্তে কিছু নাও হতে পারে, পরেও কিছু হতে পারে। ব্যক্তিগত আমি মনে করি ভারতে এই মুহূর্তে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে। আমার মনে হয় এটা এপ্রিল মাসের মাঝামাঝি সময় শেষ হবে। যতদিন না শেষ হবে ভারত কোনো মিলিটারি অ্যাকশনে যাবে বলে, যদি যায় তার পরেই যাবে। কারণ এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইজ এ বিগ বিজনেস মডেল ইন ইন্ডিয়া, ইটস এ ব্র্যান্ড অফ ইন্ডিয়া। সুতরাং আমার মনে হয় না এইটা যতদিন চলবে ভারত ততদিনে এগিয়ে যাবে এর মাঝে কোনো মিলিটারি অ্যাকশানে। আমার মনে হয় না, যদি মিলিটারি অ্যাকশন সত্যি হয় তাহলে এটার পরেই হতে পারে, সত্যি যদি সেরকম কিছু প্ল্যান হয়ে থাকে। এখনও পর্যন্ত যা খবর পাচ্ছি 26শে এপ্রিল পর্যন্ত সার্ক ভিসার আওতায় এবং তার পরে মেডিকেল ভিসার আওতায় প্রায় 537 জন পাকিস্তানি ভারত ত্যাগ করেছে। এর মধ্যে এরকম খবর পাওয়া যাচ্ছে যে একজন মহিলা, তার স্বামী পাকিস্তানি, সে তার বাচ্চাদের নিয়ে এসেছিল তার বাপের বাড়িতে দেখা করতে, কিন্তু শেষ পর্যন্ত সেই মহিলা ফিরে যেতে পারেনি, কারণ সে ভারতীয়। তার বাচ্চাদের ফিরিয়ে দিতে হয়েছে বর্ডারের, আটোয়ারি সীমান্ত দিয়ে বর্ডারের ওপরে। আরও অনেকে আছেন, অনেক পাকিস্তানি মহিলা, একজনের কথা শুনছিলাম সে প্রায় 38 বছর আগে এসেছিলেন, 26 বছর 26 বছর তার বিয়ে হয়ে গেল, তার সন্তান সমস্ত কিছু আছে, কিন্তু তাকে ফিরে যেতে বলা হয়েছে। তো এইসব কিছু কিছু বিষয় থাকবে যেগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু পরিস্থিতিটা সেটা হয়তো চলতেই থাকবে। ইতিমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি পুরো তদন্তের ভার নিয়েছে। ইউনিয়ন হোম মিনিস্ট্রির রেকমেন্ডেশন অনুযায়ী এতদিন ধরে জম্মু কাশ্মীর পুলিশ বিষয়টা তদন্ত করছিল, এখন এনআইএর হাতে সেটা তদন্ত ভার হবে। এলওসিতে কিন্তু একটা ফায়ারিং চলছে। কেন চলছে এটা স্পষ্ট বুঝতেই পারছেন। তার কারণ হচ্ছে যে পাকিস্তান চাইছে যে জঙ্গিরা এই ঘটনাটা ঘটিয়েছে তারা খুব সেফ প্যাসেজ ধরে পাকিস্তানে ফিরে আসতে পারো। ইতিমধ্যেই ফিরে গেছে কিনা বলা খুব মুশকিল, কিন্তু এই যে ফায়ারিংটা চলছে এইটা কিন্তু তাদের একটা কভার দেওয়ার জন্য, এটাই মনে করছে সেনার কর্তারা। তো চিরুনি তল্লাশি চলছে ভ্যালিতে, এই বিভিন্ন যারা উগ্রপন্থী রয়েছে তাদেরকে হান্ট ডাউন করার জন্য। আপনারা জানেন যে যারা সাসপেক্টেড বা তাদের বাড়িঘর তো উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে পাকিস্তানে কী হচ্ছে, পাকিস্তানে যে PLMN তারা কিন্তু যে রাজনৈতিক দল তারা বৈঠক করেছে বিভিন্ন, এর মধ্যে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য তো চলছে যেগুলো একেবারেই বোকা বোকা। কিন্তু একটা কথা মনে রাখা প্রয়োজন, 2021 সালে একটা সিজ ফায়ার মানে ডিল হয়েছিল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে, যখন পাকিস্তানের সেনাপ্রধান ছিল কামর জাভেদ বাজওয়া। এই সিজ ফায়ারটা কিন্তু ইতিমধ্যে আর কেউ মানছে না, কারণ পাকিস্তান ইতিমধ্যে আনপ্রোভোকড ফায়ারিং করছে এলওসির ওপার থেকে, এবং তারা হুঁশিয়ারি দিয়েছে তাদের গভর্নমেন্ট যে সিমলা চুক্তি তারা মানবে না। সিমলা চুক্তি কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না। ফায়ারিং চলতে থাকে, সুতরাং সিমলা চুক্তির ভ্যালু কী? আর সিমলা চুক্তি না মানলে তাদেরই সমস্যা। যদি কোনো মিলিটারি অ্যাকশন হয় তাদের পাকিস্তানের কী অবস্থা হবে সেটা তাদের নেতারা জানে।
ইতিহাস বলছে যতবার যুদ্ধ হয়েছে তাদের কী অবস্থা হয়েছে। তো যাই হোক, বিষয়টা এই, আমি আরও কিছু বোকা বোকা জিনিস দেখলাম। সেটা হচ্ছে জায়েদ হামিদ বলে পাকিস্তানে একজন মানে ভারত বিরোধী, ভারত বিদ্বেষী এক নেতা রয়েছে। সে পাকিস্তানি নাগরিকদের বন্দুক সঙ্গে নিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছে যে পাকিস্তানি নাগরিকরা কীভাবে তাদের সেনাকে হেল্প করতে পারে। ভারতীয় সেনা যদি পাকিস্তানে ঢুকে পড়ে তখন পাকিস্তানি নাগরিকরা কীভাবে সেনাবাহিনী হয়ে উঠবে। কারণ কি, নিউমেরিক্যালি পাকিস্তানে সেনা ভারতের সেনার প্রায় অর্ধেক। এই নিউমেরিক্যাল সুপ্রিমেসি এমন জায়গায় রয়েছে ভারতে, সো এইটাকে ম্যাচ করার জন্য জনসাধারণকে সেনাবাহিনী হতে হবে, সেটা উনি বলতে চাইছেন। এক্স্যাক্টলি এই রকমই কথা কিছুদিন আগে বাংলাদেশে শোনা গিয়েছিল। বাংলাদেশের যারা মোল্লা লিডার আছে, যারা হুজুর রয়েছে, তারা বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হলে আমরা একরকমভাবেই জিততে পারবো, যে আমরা সকলে মিলে সেনা হয়ে যাব। তো যাই হোক, এগুলো আমার মনে হয় আপনাদের শোনা উচিত। শুনবেন, এটা শুনে আপনাদের হাসি পাবে, আপনারা হাসবেন। ইতিমধ্যে পাকিস্তানে এই আওয়াজ উঠেছে যে ইমরান খানকে মুক্তি দিতে হবে। এই পরিস্থিতিতে দেশকে এক থাকতে হলে ইমরান খানকে দরকার। তাদের যে রাজনৈতিক দল আছে পিটিআই, তাদের দাবি উঠেছে। ইন্টারেস্টিং হলো নওয়াজ শরীফের কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। উনি কী বলছেন? পাকিস্তানের রাজনীতিতে এই মুহূর্তে 40 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন, প্রায় 1982 সাল থেকে রাজনীতি করছেন নওয়াজ শরীফ, এখনও বেঁচে আছেন। যেহেতু পিটিআই ক্ষমতায় নেই, সুতরাং নওয়াজ শরীফ এখন ইচ্ছা করলেই পাকিস্তানে আসতে পারেন, তার ভাই প্রধানমন্ত্রী। এছাড়া আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট, তিনিও কিন্তু প্রায় 17 থেকে 20 বছর বয়সী, তার একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। এদের মুখে কিছু শোনা যাচ্ছে না। রিসেন্টলি লন্ডনে নওয়াজ শরীফকে সাংবাদিকরা কোয়েশ্চেন করেছিল, পাহেলগাম এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলতে চান? ভারত যুদ্ধ করতে চায়, আপনার কী বক্তব্য? নওয়াজ শরীফ একটা খুব গ্রিন একটা দিয়েছে, মানে বলতে গেলে প্রতিক্রিয়া দিয়েছে। কোনো কথাই বলেননি, চুপচাপ আছেন, দেখে মনে হচ্ছে খুব অস্বস্তিতে আছেন। অনেকে বলছেন ওনার অস্বস্তি এই কারণে, উনি জানেন যে পাকিস্তানের কী সর্বনাশ হতে চলেছে। তো যাই হোক, এনিওয়েজ, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আমার কথাবার্তা ভালো লেগেছে। যদি কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।